খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদে অংশ নিলেন তারেক রহমান। কবর জিয়ারত করেছেন পরিবারের সদস্যরা। আধিপত্য বিস্তার আর সহিংসতায় রাজধানী সহ সারা দেশে বাড়ছে হত্যা অপরাধ। এখনো পুরোপুরি সক্রিয় নয় আইন শৃঙ্খলা বাহিনী, সরকারের উদাসীনতাকে দুষছেন বিশেষজ্ঞরা। তেহরানে গুলি চালালে উদ্ধারে এগিয়ে আসবে যুক্তরাষ্ট্র ঘোষণা প্রেসিডেন্ট ট্রাম্পের। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ইরানের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল হয়েছে। শুক্রবার বাদ আসর আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন তার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নামাজের পর বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় এই বিশেষ দোয়া মাহফিল হয়। মোনাজাতে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের জন্য তার অবদান স্মরণ করে। তার পরবর্তীতে মহান আল্লাহর কাছে তার আত্মার মাগফিরাত এবং জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়। একই সাথে আগামীতে দেশ পরিচালনার জন্য তারেক রহমানকে তৌফিক দিতে আল্লাহর রহমত কামনা করা হয়। দোয়া মাহফিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কুকুর, স্ত্রী সৈয়দা শর্মেলা রহমান ও বড় ছেলে তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা। গতকাল রাজধানীর জিয়া উদ্যানে সমাহিত বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে যান তারা। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে সকাল 10:30টার দিকে জাইমা রহমান জিয়া উদ্যানে পৌঁছান। সেখানে তারা দোয়া মোনাজাত করেন। এ সময় পরিবারের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন। তারা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। রাজধানী সহ সারা দেশে বাড়ছে হত্যা অপরাধ, যার মূলে রয়েছে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও বিভিন্ন সহিংসতার ঘটনা। এতে দিন দিন আতঙ্কিত হচ্ছে সাধারণ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, দেশের আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার পেছনে সরকারের উদাসীনতাই বড় কারণ। রিপোর্ট ফজলে রাব্বির। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে রাজধানীর বিজয়নগর এলাকায় অতর্কিত মাথায় গুলি করে পালিয়ে যায় অপরাধীরা। হামলার সপ্তাহখানিক পর তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে রাজধানী সহ সারা দেশে সহিংসতায় মেতে ওঠে দুর্বৃত্তরা। হামলা চালানো হয় প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে, দেয়া হয় আগুনও। একই সঙ্গে হামলা ও ভাঙচুর হয় ছায়ানট ও 32 নম্বরেও। এই ঘটনার ঠিক একদিন যেতে না যেতেই ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে এক গার্মেন্টস কর্মীকে পিটিয়ে আগুনে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সর্বশেষ মগবাজার ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপে পথচারী নিহতের ঘটনায় ফের প্রশ্নবিদ্ধ হয় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা। হঠাৎ রাজধানী সহ বিভিন্ন স্থানে এমন ঘটনায় উদ্বেগ বাড়ছে জনমনে। অপরাধ নিয়ন্ত্রণে সরকারের সদিচ্ছার পর্যাপ্ত ঘাটতি দেখছেন মানবাধিকার কর্মীরা। তাদের মতে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ। হাদি হত্যাকাণ্ডের পরে মানুষের ভিতর মানুষ ক্ষোভে ফুঁসে উঠছে। একবার ভাবুন তো, এই হত্যাকাণ্ডের সাথে সাংস্কৃতিক সংগঠন বা পত্রিকা বা হিন্দু যুবকের কোনো সংশ্লিষ্টতা আছে? এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমকে প্রোটেক্ট করার জন্য দৃশ্যমান কোনো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না, বরং সরকারের শৈথিল্যতা বা দুর্বলতার সুযোগে এই জিনিসগুলো ক্রমান্বয়ে আমাদের সামনে চলে আসছে এবং মানুষের ভিতর প্রশ্ন আসছে যে সরকারের ভিতর তাহলে কোনো গোষ্ঠী আছে যারা এই ধরনের কাজকে প্রশ্রয় দিচ্ছে। এদিকে নির্বাচনের আগে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে খুন খারাপি আরও বাড়বে বলে শঙ্কা এই নিরাপত্তা বিশ্লেষকের। আশঙ্কার যেটা আমরা করছিলাম যে টার্গেটেড কিলিং, সেই টার্গেটেড কিলিংকে আমি যদি মাথায় রেখে আমার যে গোয়েন্দা তৎপরতা যেগুলো ছিল সেটাকে যদি বাড়িয়ে দিতাম তাহলে এই কাজটা কিন্তু হতো না। পরিষ্কার ধারণা পাওয়া যায় যে আপনি গোয়েন্দাদের আইদার সক্ষমতা বৃদ্ধি করেন নাই, অথবা গোয়েন্দাদের উপরে আপনার আস্থার অভাব রয়েছে, অথবা গোয়েন্দাকে আপনি সেইভাবে ডাইরেক্ট করতে পারেন নাই, ব্যবহার করতে পারেন নাই। আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও বিভিন্ন সহিংসতায় প্রতিনিয়তই বাড়ছে হত্যা অপরাধের ঘটনা। অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের 1 বছর পেরিয়ে গেলেও এখনও আইন শৃঙ্খলা বাহিনীর কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব হয়নি। ফলে প্রতিদিনই দেশের কোথাও না কোথাও ঘটছে সহিংসতার ঘটনা, যা থেকে বাদ পড়ছে না রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ। এমন অবস্থা চলতে থাকলে আসন্ন নির্বাচন ঘিরে তৈরি হবে নতুন জটিলতা।
এমনটাই মত নিরাপত্তা বিশ্লেষকদের। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। সুন্দরবনের ডলফিন সংরক্ষণের জন্য বরাদ্দ 13 লাখ মার্কিন ডলার খরচের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছে বন বিভাগ ও এনজিওর বিরুদ্ধে। ওই প্রকল্পের উপকারভোগীরা বিকল্প কর্মসংস্থানে না গিয়ে এখনো মাছ ধরছে সুন্দরবনের অভয়ারণ্য এলাকায়। মোংলা প্রতিনিধি জসিমউদ্দিনের রিপোর্টে বিস্তারিত। বৈশিষ্ট্য অনুযায়ী লবণ পানিতে থাকে ইরাবতী আর মিষ্টি পানিতে থাকে গাঙ্গেয় ডলফিন। কিন্তু সুন্দরবন একমাত্র জায়গা যেখানে এই দুই প্রজাতির ডলফিনকে দেখা যায় একসাথে। তাই এই ডলফিন সংরক্ষণের জন্য বনজীবীদের বিকল্প কর্মসংস্থানে 13 লাখ মার্কিন ডলার বরাদ্দ দেয় ইউএনডিপি। 2018 সালের জুলাই থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত বন বিভাগ এবং 2টি এনজিও ওই প্রকল্প বাস্তবায়ন করে। চাঁদপাই রেঞ্জের 2টা সেঞ্চুরি আছে। এই 2টা সেঞ্চুরিতে আমরা মোট 1000 মানুষকে ডলফিন সেঞ্চুরির উপর থেকে নির্ভরশীলতা কমিয়ে বিকল্প জীবিকার জন্য কিছু আর্থিক সাপোর্ট দিই। এই আর্থিক সাপোর্টের পরিমাণ প্রায় 40,000 টাকার মতো। তবে এই অর্থ যারা পেয়েছেন তারা বলছেন এখনো তারা অভয়ারণ্য এলাকায় মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। ডলফিনের তরফ থেকে আমার একটা ভ্যান দিয়েছিল, ভালো না সে ভ্যানটা, আমি সেই ভ্যানটা বিক্রি করে আমি একটা ট্রলার কিনছি, একটা জাল কিনছি। গাড়ি দিলি সেই গাড়িটা ওই চালাতে চালাতে আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে, আর ব্যাটারি কিনতে পারিনি বিদায় ওই বাঙ্গারি গ্রেতারে বেশি দিচ্ছি। ডলফিন সংরক্ষণ দলের দলনেতা বলছেন বন বিভাগের সহায়তায় এনজিও কর্তৃপক্ষের দুর্নীতি ও নিয়মের কারণে এই বিশাল অর্থায়নে কোনো উপকার হয়নি ডলফিন সংরক্ষণে। এখানকার যারা তাদের স্থানীয় মাঠ পর্যায়ে কাজ করছিল তাদের গাফিলতি ছিল, তাদের স্বজনপ্রীতি ছিল, অনিয়ম দুর্নীতি ছিল। কষ্টে দিন যায় না খাইয়ে, মানে আগে খেতাম 3 অক্ত, তখন খাই 2 অক্ত 1 অক্ত, এইরকম ভাবে আমাদের জীবন চলে। তবে ইউএনডিপির অর্থ বরাদ্দ পাওয়া অ্যাপাসি প্রকল্পের তখনকার প্রকল্প কর্মকর্তা ও বর্তমান বিভাগীয় বন কর্মকর্তা বলছেন অন্য কথা। প্রত্যেক পরিবারকে $500 সমপরিমাণ বাংলাদেশি টাকা দিয়ে, এবং আমরা তাদেরকে বিভিন্ন জীবিকায়নের ব্যবস্থা করেছি। দোকান করেছিল, তারা কাঁকড়া চাষ করেছিল, এবং এই মানুষগুলো কিন্তু 1-2 বছরের মাথায় কিন্তু তাদের দেখা গেল 17% তাদের আয় বেড়ে গেল। কোনোদিন 50,000 টাকা দেখতে পারেনি তারা, কিন্তু এই টাকা তারা দেখতে পারেন। ডলফিন সংরক্ষণে বরাদ্দ অর্থ ব্যয়ে অনিয়মের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি বনজীবীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র বা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ মেনে নেবে না ইরান। তেহরানে চলমান বিক্ষোভে সরকার গুলি চালালে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের উদ্ধারে এগিয়ে আসবে। প্রেসিডেন্ট ট্রাম্পের এমন মন্তব্য উস্কানিমূলক বলছে ইরান। শুক্রবার এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের এই ধরনের আচরণ শুধু আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন নয়, এটি ইরানের সার্বভৌমত্বের জন্য হুমকি এবং সাধারণ জনগণকে সহিংসতা ও সন্ত্রাসবাদে প্ররোচনা দেওয়ার সমান। প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্যের জেরে জাতিসংঘের কাছে চিঠি দিয়েছে তেহরান। চিঠিতে ইরানের জাতিসংঘের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি বিক্ষোভ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের নিন্দা জানাতে জাতিসংঘের মহাসচিব এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে আহ্বান জানিয়েছেন। গত সপ্তাহে তেহরানের খোলা বাজারে মার্কিন ডলারের বিপরীতে ইরানের রিয়ালের মান রেকর্ড সর্বনিম্ন স্তরে নেমে আসে। এর পরপরই দেশজুড়ে বিক্ষোভ ও ধর্মঘট শুরু করে বাসিন্দারা। খেলার খবর, ক্রিকেট। বর্ণাঢ্য ক্যারিয়ারে আরেকটি মাইলফলক ছুঁলেন কাটার মাস্টার মুস্তাফিজ। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে টি-20 ক্রিকেটে সবচেয়ে কম ম্যাচে 400 উইকেট নেয়ার কৃতিত্ব দেখলেন মিস্টার ফিজ। শুক্রবার সিলেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগে দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্সের বিপক্ষে 24 রানে 3 উইকেট নিয়েছেন মুস্তাফিজ। সেখানে সিলেট অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে আউট করে টি-20তে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দ্রুততম 400 উইকেট নেয়ার মাইলফলকে পৌঁছেন মুস্তাফিজ। 315 ম্যাচ খেলে এই রেকর্ড গড়েন তিনি। বাংলাদেশি বোলারদের মধ্যে টি-20 ফরম্যাটে সবার আগে 400 উইকেট নেন সাকিব আল হাসান। ক্রিকেটের সংক্ষিপ্ত ভার্সনে 468 ম্যাচে 507 উইকেট নিয়ে বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট দখল রেকর্ডটিও তার। তবে টি-20 ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় সাকিব আছেন 5 নম্বরে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। আমন্ত্রণ রইল দেখার। ধন্যবাদ।